আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ যে পর্ব তার পূর্বের একটা পর্ব নিয়ে। এর পরবর্তীতে আমরা কিন্তু আরেকটা পর্ব আলোচনা করব এবং সেই পর্বের মাধ্যমে আমরা মূলত এই অধ্যায়ের যে বাকি যে অংশ একটা রয়েছে সেটা আলোচনা করে শেষ করব। তবে আজকে যে পর্বটা হবে সেই পর্বটা ইতিপূর্বে আমরা যে পর্বটা আলোচনা করেছিলাম সেই পর্বের শেষের কিছু অংশ আমাদের কিন্তু বাদ ছিল। শেষের কিছু অংশ বলতে কি আমরা সেখানে এমসিটা আলোচনা করতে পারি নাই সেই পর্বে, এবং আমরা সেখানে আরও কিছু বিষয় তোমাদের দেখানো ট্রাই করতে চাইছিলাম যে এই যে আমাদের পরীক্ষায় যে এই গাণিতিকগুলো আসে এখানকার এই যে বিশেষ করে স্বল্পকালে একটা ফার্মে টিসি, এসি এবং এমসি নির্ণয়, এখান থেকে আরও কিন্তু ক্রিটিক্যাল টাইপের কিছু আমাদের ম্যাথ দিয়ে থাকে। তো আমরা কিন্তু এটা আন্দাজ করতে পারি না, তো একটা কিন্তু যার কারণে সমস্যা হয়ে যায়। তো আজকে মূলত আমরা ওভারঅল সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করব, যদিও কিছু অংশ এর আমরা প্রথম পর্ব যেটা রয়েছে সেই পর্বে কিন্তু মানে প্রথম পর্ব বলতে এর বিগত যে পর্ব যেটা আলোচনা করেছি আমরা সেই পর্বে কিন্তু আলোচনা করেছি। তো আজকে এই পর্বে মূলত আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকে যে আমাদের পর্ব সেই পর্বটা তাহলে শুরু করি। দেখো আমরা বিগত পর্বে এমসি যে রয়েছে এমসির যে সেটা নির্ণয় করা হয় নাই, তো আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে সেটা করা হয় নাই। তো সেটা দেখো আমরা সেটা সর্বপ্রথম জানবো। এমসি আমরা জানি যেটা হলো মার্জিনাল কস্ট, যেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। এই এমসি কিভাবে নির্ণয় করা যায়? তো এমসি নির্ণয় করার জন্য আমাদের মূলত যে সূত্র সেটা হলো ডেল টিসি ভাগিত ডেল কিউ। তো ডেল টিসি মানে কি? টিসির পরিবর্তন, অর্থাৎ এই যে টিসি আমাদের যে টোটাল কস্ট রয়েছে এই টোটাল কস্টের পরিবর্তন, অর্থাৎ টিসি ওয়ান মাইনাস টিসি জিরো। আর ডেল কিউ মানে কি? কিউ ওয়ান মাইনাস কিউ জিরো, যেটা আমরা আগে থেকে কিন্তু পড়ে আসছি। এখন যে নতুন করে আমরা এটা পড়তেছি এরকমটা কিন্তু না, কথা কি বুঝছো? আমরা এটা কিন্তু নতুন না, এটা কিন্তু আমরা আগে থেকেই পড়ে আসতেছি এই বিষয়টা, যে ডেল টিসি তারপর হলো ডেল কিউ এই বিষয়গুলো, এবং টিসি ডেল টিসি মানে কি তারপর ডেল কিউ মানে কি এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে নতুন না। তো দেখো এরপরে আমরা যেটা দেখাবো তোমাদের বা দেখানোর ট্রাই করব, যে আমরা যখন দেখব একটা সহজ বিষয়, দেখো আমরা যখন দেখব এই যে ক্রমিক সংখ্যাগুলো সবগুলো কি আছে আমাদের মানে বৃদ্ধিটা এক এক করে হয়েছে। সব সময় কি হয়েছে? প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এভাবে হয়েছে। তখন যদি আমাদের সেখানে মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় নির্ণয় করতে বলে তখন জাস্ট আমরা কি করব? এই যে টিসি যেটা রয়েছে টিসিটা জাস্ট আমরা উপরেরটার সাথে বিয়োগ করে দেব। কি করব? উপরেরটার সাথে বিয়োগ করে দেব। কেন এটা করব তোমাদের দেখানো ট্রাই করতেছি। দেখো ডেল টিসি মানে কি? ডেল টিসি মানে হলো টিসির পরিবর্তন, অর্থাৎ টিসি ওয়ান মাইনাস টিসি কি জিরো। ডেল টিসি মানে কি? টিসি ওয়ান মাইনাস টিসি জিরো। তো টিসি ওয়ান আমরা একবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই দিই। টিসি ওয়ান তোমাদের লিখে দেখা দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ডেল টিসি মানে কি? টিসি উপরে দেখাচ্ছি এখানে, দেখো সরি টিসি ওয়ান মাইনাস টিসি জিরো। আর ডেল কিউ মানে কি? নিচেরটা ডেল কিউ মানে হলো কিউ ওয়ান মাইনাস কিউ জিরো, কিউ ওয়ান মাইনাস কিউ জিরো, দুইটা পাইলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখন দেখো আমরা যে টিসি ওয়ান মানে কি? দেখো এখন আমরা টিসি টোটাল কস্ট কিন্তু পেয়েছি। তো টিসি ওয়ান মনে করো আমরা এই 24 এই যে আমাদের 24 যে রয়েছে এটার আমরা মনে করো বের করব এমসি মার্জিনাল কস্ট বের করবো, কথা বলছি। এখন 24 বের করবো। আর প্রথম যেটা আছে প্রথমকার ক্ষেত্রে কেন আমাদের এখানে হবে? কারণ সেটার মান সবসময় অসংজ্ঞায়িত আসবে, এমসির কোনো মান আসবে না, যার কারণে প্রথমটার ক্ষেত্রে ওই একটা এরকম তোমাদের চিহ্ন দিতে হবে, মানে ওটার মান আসবে না, তুমি বের করলে ওটা মান হবে না। বিশেষ করে এখানকার এএফসি, এবিসি, এসি এবং এমসি তিনটার ক্ষেত্রে ওই একই নিয়ম স্বল্পকালের ক্ষেত্রে। তারপরে দ্বিতীয় নাম্বারটা থেকে আমরা শুরু করবে। আমরা জানি যে দ্বিতীয় নাম্বার প্রথম যেটা তোমার টিসি ওইটাই হলো এসি, ওইটাই হলো এমসি, ওইটা আমরা আগে থেকে জেনে আসতেছি, আজকে থেকে যে নতুন এটা তা না, এটা আগে থেকে কিন্তু জানা। এটা কেন? কারণ এটাও কিন্তু আমরা আলোচনা করছি বিগত পর্বগুলোতে। তো অযথা এখানে আবার ওই একই জিনিস বারবার আলোচনা করে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এরপরে দেখো 24 যখন হবে, দেখো 24 থেকে আমাদের তাহলে এখন 24-এর মান বাই করবো। 24-এর যখন আমরা টিসি মান বাই করবো, সরি এমসি বাই করবো, তার মানে হলো যখন 2 নাম্বার পর্যায়ে থাকবে উৎপাদনের, কিউর পর্যায়ে যখন 2 নাম্বারে থাকবে, মানে কিউর যখন উপাদানগুলোর ক্ষেত্রে আমাদের 2 নাম্বার ব্যয়ের যে উৎপাদনের ব্যয়ের, এটা হলো উৎপাদন ব্যয়ের পরিমাণ একক, কত একক? 2 একক পরিমাণ। তো যখন 2 একক তখন আমাদের টিসি ছিল 24। তার মানে তখন টিসি ওয়ান মানে কি? টিসি ওয়ান মানে যে সময় যে ঘরটা আমরা ধরবো সেটাকে টিসি ওয়ান ধরা হয়। তার মানে এখানে হলো 24 মাইনাস থাকলো, তারপর হলো টিসি জিরো, তার মাইনাস কি? টিসি জিরো, উপরে টিসি জিরো দিছি না? টিসি জিরো মানে কি? টিসি জিরো মানে হলো তার উপরের সংখ্যাটা, তার কিসের সংখ্যাটা? উপরের সংখ্যাটা, তার টিসির যেটা আমরা ধরলাম তার উপরে কত আছে? আমাদের এখানে 18 আছে। কত আছে? 18 গেল। এরপরে দেখো আমাদের কিউ ওয়ান মানে কি? তখন যেটা ধরছিলাম, তখন কত ধরছিলাম আমরা? তখন ধরছিলাম 2, তাহলে 2 মাইনাস উপরে কত আছে? 1 আছে, 2 মাইনাস, তাহলে উপরেরটা হলো কিউ জিরো। আমরা একটু আগে বললাম যেটা আমরা ধরবো এটা হলো 1,
তার মানে ওটা হলো Q1, যেহেতু আমরা এখানে 2, তাহলে 2টা হলো Q1, তার উপরেরটা কি তাহলে হবে Q0, তাহলে Q0 মান কত আমার এখানে, তার উপরেরটা 1, তো 1 নিয়ে নিলাম। তাহলে 24 থেকে যদি 18 যায় কত হবে, 24 থেকে 18 গেলে এখানে 4 আর এখানে 2 হলো 6, আর এখানে হলো 2 থেকে 1 গেলে কত, 2 থেকে 1 গেলে আমাদের 1। তাই নিচে যখন 1 থাকে, একে কি কোনো গুরুত্ব থাকে, ভ্যালু থাকে? একের কোনো কিন্তু গুরুত্ব ভ্যালু নাই। তার মানে নিচে 1 থাকলে তুমি ভাগ দাও, গুরুত্ব ভ্যালু তোমার বোঝার দরকার নাই, তুমি এমনিতে ভাগ দাও। 1-এর সাথে 6 যদি তুমি ভাগ দাও কী হবে রে ভাই, তুমি নর্মালি বুঝো, 1 6 6, তা কত আসলো আমাদের, 6 আসলো না, ওই 6 কিন্তু আসলো। তো এই 6 আসছে না, নাই আসছে। তো কথাটা কি আমার বুঝতে পারছো? অনেক কিন্তু ইজি। তো এখন দেখো কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝো আমার পয়েন্টটা, আমি যেটা তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। এখন দেখো প্রতিবার যখন এরকম সংখ্যাগুলো ব্যবধান 1 2 তারপর 3 মানে এক এক করে থাকতেছে, তখন প্রতিবারে যখন আমরা কিউর মানটা বিয়োগ করি, প্রতিবারে কি আসে বলো তো? প্রতিবারে কিন্তু 1 করে আসবে। তো 1 করে নিচে আসা মানে কি, 1 করে নিচে আসা মানে উপরের যে সংখ্যাটা আমরা পাবো সবসময় ওইটাই গ্রহণযোগ্য পাবে কি না, সেটাই কিন্তু সবসময় গ্রহণযোগ্য পাবে। তার মানে আমাদের যে উপরের যে সংখ্যাটা রয়েছে সবসময় সেই সংখ্যাটাই কিন্তু আমাদের উত্তর হবে। তার মানে আমরা যদি এই নিচের যে Q1 - Q0 যেটা এটা বিয়োগ করি, এটা যদি আমরা না করি তারপরেও কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে। তার মানে আমরা জাস্ট টিসি যদি বিয়োগ করি, টিসি বিয়োগ করে যে মানটা পাবো সেটাই কিন্তু এমসির মান। কথা কি বুঝছো? তার মানে এখানে যদি প্রথমে 18 বসে গেলো, 24 থেকে 18 বিয়োগ করলে কত 6, তারপর হলো এখানে কত আছে 28 থেকে 24 বিয়োগ করলে হবে 4, তারপর 30 থেকে 28 বিয়োগ করলে কত হবে 2। কথা কি বুঝতে পারছো আমার? এভাবে জাস্ট তোমরা বিয়োগ করে বসাই দিবা, তোমাদের এমসির মান বের হয়ে যাবে। তো এই ছিল মূলত হলো যে এমসি কীভাবে আমরা নির্ণয় করব। তো তোমাদের এরপরে যেটা তোমাদের দেখানোর ট্রাই করব, দেখো সরি একটু আমরা মুছাই দিই এটা একটু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো একটু তোমাদের আমি একটা যে জিনিসটা দেখানোর এখন ট্রাই করব, যে পরীক্ষায় এখান থেকে যে টাইপের মানে গাণিতিক অঙ্কগুলো আমাদের পরীক্ষায় দেয়, আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানকার একটা গাণিতিক অঙ্ক আমাদের প্রায় বলতে হামেশা এটা দেয় যে অনেকে বুঝতে পারে না, যে সূত্র তো বলে একটা, কিন্তু আবার এখানে কীরকম হচ্ছে বিষয়টা আমরা তো বুঝতেছি না, এরকম কিন্তু হয়। কীরকম বিষয়টা তোমাদের দেখানোর ট্রাই করি, যদি একটু লক্ষ্য করো তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। দেখো এখন পরীক্ষায় তোমাকে এসির মান বাই করতে বললো, ঠিক আছে, আমরা এসি সূত্র জানি, এসি সমান সমান এএফসি প্লাস এবিসি। এখন পরীক্ষায় তোমাকে এসি তখন বাই করতে বললো না, তোমাকে মনে করো বললো যে এএফসির মান বাই করো। কিসের মান? এএফসির মান বাই করো। কথা কি আমার বুঝছো? এখন পরীক্ষায় এমন ক্রিটিক্যালভাবে থাকে, তোমাকে মনে করো এএফসি যে আছে, এএফসির জন্য আমাদের মূলত এসি সমান সমান এবিসি এই দুইটা মান লাগে। কথা বুঝছো? এই আমাদের এএফসি যদি বাই করতে বলে, সর্বপ্রথম প্রশ্ন তোমাকে মনে করো পরীক্ষা বললো এএফসির মান বের করো, এই যে এএফসি এটা মান বের করতে বললো। কথাটা বুঝো, ভালোভাবে বুঝো আমার কথাটা। এএফসি যে রয়েছে এটা মান তোমাকে বের করতে বললো। এখন এএফসি এই মানটা যে তোমাকে বের করতে বললো, এই মানটা বের করার জন্য তোমার যে মানগুলো দরকার হবে সে মানগুলো মনে করো ওনারা পরীক্ষায় দেয় নাই। কি দেয় নাই? মানগুলো মনে করো দেয় নাই। এখন এগুলো মান বাই করতে লাগবে। এখন এটার জন্য আবার যে এসি যে রয়েছে, আমাদের এসি নির্ণয়ের একটা সূত্র কি, এসি নির্ণয়ের সূত্র হলো টিসি ভাগিত কিউ। এখন এসিরও মান দেয় নাই। দেখো ভালোভাবে দেখো, এএফসি তোমাকে নির্ণয় করতে হবে, তোমাকে বললো পরীক্ষায় যে এএফসির মান বের করো। এখন এএফসি বের করার জন্য আমরা যদি এই সূত্রটা প্রতিপাদন করি, তাহলে এএফসি সমান সমান হয় এসি মাইনাস এবিসি। তার মানে আমাদের এসি এবং এবিসি দুইটার মান প্রয়োজন লাগে, কিন্তু দেখতেছি আবার এসির মানও দেওয়া নাই। পরীক্ষা কিন্তু এরকম দেয়, এসির মানও কি দেওয়া নেই। তখন তোমাকে আবার এসির মান বাই করতে হবে না। এসির সূত্র আমরা কি জানি, এসির সূত্র হলো টিসি ভাগিত কিউ। তখন কিন্তু আমাদের এই টিসি যে রয়েছে, টিসির মানটা কিন্তু দেওয়া থাকবে। কথা কি বুঝছো? তখন আমাদের এই টিসি যে আছে, এই টিসির মানটা দেওয়া থাকবে, অর্থাৎ এই টিসির মান থেকে আমাদের টিসি এবং কিউ যে রয়েছে এই দুইটা মান ব্যবহার করে তখন আমাদের এসির মান বের করতে হবে। এখন এসির মানটা বের করার পর তার পরবর্তীতে আমাদের এই যে এসি এবং আমাদের এভিসি এই দুইটা মান ইউজ করে তারপরে এএফসির মান বের করতে হবে। খুব কিন্তু ক্রিটিক্যাল বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদের ভাবনার বিষয়, কারণ এগুলো কিন্তু এভাবে কেউ এত জটিলভাবে ভাবে না, যার কারণে কিন্তু পরীক্ষায় মানে উত্তর করতেও তারা পায় না কিন্তু, কারণ এভাবে পরীক্ষায় কিন্তু আসে তোমার পরীক্ষায়, এবং মানে এমনভাবে দেয় তোমার মানে এখানে একটু ক্রিটিক্যাল মাথায় থিঙ্কিং যার একটু ভালো আছে, যার বোঝার ক্ষমতা একটু বেশি, সে কিন্তু এই জিনিসগুলো আন্দাজ করতে পারে। এখন অনেকে যখন দেখবে সরাসরি এএফসির মান চাইছে কিন্তু এসির মান দেওয়া নাই, তখন সবাই হতাশ হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো সূত্র জানি এসি সমান সমান এএফসি প্লাস এবিসি, তার মানে এএফসি সমান সমান যদি আমরা দিই বা এবিসি যদি চাই, কথার কথা এবিসি চাইলো, তাহলে এবিসি সমান সমান হলো এসি মাইনাস এএফসি। তার মানে আমাদের এই দুইটা মান লাগে, কিন্তু আমাদের তো এসির মান নাই, তাহলে কীভাবে করবো? তার মানে তোমাকে এসির মান নাই মানে কি, তোমাকে এসির মান বাই করতে হবে আগে। এসির মান বাই করার পর তারপরে তুমি এএফসি বা এবিসির মান বের করবা।
কথা কি বুঝছো আমার? এগুলোর কিন্তু তোমাদের গাণিতিক অঙ্ক আছে, এগুলো কিন্তু তোমাদের যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো না তখন কিন্তু এগুলো সুন্দরভাবে তোমাদের করাবো, কিন্তু এগুলো গাণিতিক অঙ্ক করাবো প্র্যাকটিস যখন করাবো তাহলে তোমাদের একবারে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝছো আমার? এভাবে তোমাদের এখন তোমাকে মনে করো বললো কথার কথা টিএফসির মান বের করো, কত টিএফসি, এই যে এটার মান রয়েছে এটার মান তোমাকে বের করতে বললো। এখন টিএফসি যদি মান বের করতে পারে আমাদের কী করতে হবে, তখন এএফসি ভাগ কিউ, এই যে এএফসি যে মানগুলো আছে এটা এবং কিউর মান দুইটা কী করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ মূলত তোমাদের যেইটাই মান থাকুক, যেইটাই প্রতীক বলুক না কেন, মেইন যে শর্টকাট যে একটা কথা, মুদ্রা কথা যেটা বলবো তোমাদের, যেটাই মান বের করতে বলুক তোমরা কি করবা, ওই দেখবা ওই যে তোমার যেটা মান বের করতে বলছে ওইটার জন্য সূত্র কোনটা আগে, তুমি ওই সূত্রটা মাথায় আগে নিয়ে আসবা যে আমি এই মানটা রিলেটেড কোন সূত্রটা পড়ছিলাম, ওই সূত্রগুলো সবগুলো লিখবা। লেখার পর এখন কোন সূত্রটা ওইটার সাথে অ্যাপ্লিকেবল হয়, কোন সূত্রটা ওইটার সাথে যায় সূচিটার সাথে, অর্থাৎ কোন কোন মানগুলো ওই সূচিতে দেওয়া রয়েছে, যদি না দেওয়া থাকে তাহলে কোন কোন মানগুলো বের করা যাবে, বের করে ওইটা করা যাবে, এভাবে তোমরা ভাববা, তাহলে ইজিলি এটা করতে পারবা, নতুবা কিন্তু তোমরা পারবা না। এটা কিন্তু অনেক ইজি, যে জাস্ট এই জিনিসটা ধরতে পারে যে কোনটা মান চাইছে কোনটা মান বের করব, সে কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে করতে পারে, নতুবা কিন্তু করতে পারে না। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, তোমাদের অনেক কথা বললাম, কারণ এই কথাগুলো বলার চেয়ে যদি আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি এখান থেকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, আমি এটা বুঝতে পারছি। তো আমরা চেষ্টা করব এই পরবর্তীতে আগে ধারাবাহিকভাবে ক্লাসগুলো মানে দিয়ে শেষ করে দেওয়ার, এর পরবর্তীতে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস করব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে একটা অধ্যায় থেকে কোন কোন প্যাটার্ন বা কোন কোন নিয়ম ফলো করে সৃজনশীলগুলো আসে এবং কীভাবে উত্তর করতে হয়। কথা কি বুঝছো? তো আজকে মূলত আমরা যে তোমাদের জাস্ট এগুলো বিষয়গুলোই দেখাবো যে কিভাবে গাণিতিক উত্তর করতে হয়, বাস্তবে এটা সৃজনশীল প্র্যাকটিস করে দেখাচ্ছি না, এটা পরবর্তী পর্বগুলোতে আমরা দেখানো ট্রাই করব। তো দেখো আমাদের এভাবে মূলত কিন্তু বের করতে, এখন তোমার পরীক্ষায় এখান থেকে চিত্র অঙ্কন করতে কিন্তু দেয়, যে এই যে এসি, তারপর এবিসি, এই যে রেখাগুলো আমরা অঙ্কন করলাম না তিনটা, এসি, টিসি এবং এমসি, এই তিনটার কিন্তু পরীক্ষায় চিত্র অঙ্কন করতে বলে। কথা কি বুঝছো? আগে সর্বপ্রথম তোমাকে বলে মানগুলো বের করতে, তারপর বলে এই মানগুলো বের করে সেখান থেকে একটা রেখাচিত্র অঙ্কন করো, এভাবে পরীক্ষায় আসতে পারে। তো এখন পরীক্ষায় যেভাবে আসুক তোমাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু গাণিতিকগুলো করতে হবে। দেখো এরপরে যদি তোমাদের দেখানো ট্রাই করি, এই যে এভাবে প্রত্যেকটা মান কিন্তু তোমাদের বের করতে হবে, মানগুলো বের করার পর এখন তোমরা এগুলো মানগুলো যেগুলো আমরা বের করলাম, এই যে এসি, তারপর হলো এই যে টিসি, টিবিসি এবং টিএফসি, এই তিনটা মান বের করলাম না, এই তিনটা মানের ক্ষেত্রে একটা চিত্র হবে, তারপর আরেকটা হলো তোমার এসি, এবিসি, এএফসি, এই তিনটার ক্ষেত্রে আরেকটা চিত্র হবে। আমরা এই সবগুলো মান কিন্তু বের করছি, এই যে তোমাদের যদি দেখাই আমি, দেখো এগুলো সবগুলো মান বের করছি না, টিএফসি, তারপর টিবিসি, টিসি, এএফসি, এবিসি, এসি, এমসি, সবগুলো কিন্তু মান আমরা বের করছি। এখন এই মানগুলো যেগুলো বের করলাম সেগুলোর অনুপাতে আমাদের চিত্র কিন্তু অঙ্কন করতে হবে। কথা কি বুঝছো? এখন পরীক্ষায় এখানে কয়েকটা বিষয় মাথায় রাখো। দেখো পরীক্ষায় যদি সময় পাও, কি বলছি আবারও বলছি, কথাগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখিও, পরীক্ষায় যদি সময় পাও তাহলে এই চিত্রগুলো একবারে মানগুলো ধরে ধরে করবা। কথা বুঝো? পরীক্ষায় যদি সময় থাকে একবারে এই যে আমি যে সংখ্যাগুলো দিছি, মানগুলো দিছি, আমি যেভাবে অঙ্কন একটা চিত্র অঙ্কন করা লাগে তোমাদের কিন্তু সবাইকে এইটা নতুন না, যে প্রসেসটা একটা চিত্র কীভাবে অঙ্কন করা লাগে এই প্রসেসটা আমরা জানি না, এরকম কারো প্রশ্ন থাকার কথা না এই পর্যন্ত যারা আমার ক্লাসগুলোর সাথে যুক্ত হয়েছে। তো সেই প্রসেসে তোমরা এই চিত্রটা অঙ্কন করবা। নিচে কোয়ান্টিটি যে উৎপাদনের যে পরিমাণগুলো রয়েছে 1 থেকে 8, সেই 8 পর্যন্ত নেওয়ার পর আমাদের যখন যেই চিত্রটা অঙ্কন করব, টিসি অঙ্কন করব, টিবিসি অঙ্কন করব, টিএফসি অঙ্কন করব, যেটা অঙ্কন করব সেটার সাথে কিউ এর সম্পর্ক কী। কথার কথা মনে করো যখন আমরা এই যে কিউ এর উৎপাদনের পরিমাণ একক, যেহেতু আমাদের সূচিটা একদিকে পড়ে গেছে একটু অসুবিধা হচ্ছে আর কি, দেখো তোমাদের যদিও দেখানোর ট্রাই করি, একটা শুধু জাস্ট বলি, তোমরা কিন্তু ইজিলি এটা অঙ্কন করতে পারবা। মানে মোট কথা তোমাদের বলে দিচ্ছি আগেই, অর্থনীতি প্রথম পত্রে বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের এই বিশেষ করে এই 3টা অধ্যায়ে চিত্র যে একটা বুঝছে, যে একটা চিত্র বুঝছে তার সম্পূর্ণ এই 3টা অধ্যায়ের চিত্র বোঝার কোনো মানে অভাব থাকবে না, সে সম্পূর্ণ 3টা অধ্যায় মানে পাবেই, কনফার্ম পারবে চিত্র। কারণ প্রত্যেকটা প্রসেস একই প্রসেস, জাস্ট সংখ্যাগুলো ভিন্ন। যেমন এখন তোমার যদি আমরা এখানে কোন রেখাঙ্কন করছিলাম, আমরা টিসি রেখাঙ্কন করছিলাম। দেখো টিসি আমাদের কি টোটাল কস্ট, টিসি মান কত 10, তখন কোয়ান্টিটির পরিমাণ কত 0, টিসি মান যখন 1 তখন 18, তখন যখন 0 তখন কত 10, তার মানে যখন 0 ছিল তখন কত ছিল টিসির মান, তখন ছিল 10, এই যে 0
তখন শূন্য ছিল, তখন টিসির মান কত ছিল 10। তার মানে এই যে তখন 10 একটা বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু হইলো কি না, তখন এই বিন্দুতে একটা বিন্দু পাইলাম। এরকম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যখন 2 এরকম আমরা একটা বিন্দু পাবো, 2 এখান থেকে 2 থেকে সোজা টানবো, এদিকে যত আমরা হবে যে যখন উৎপাদনের পরিমাণ 2 তখন টিসির মান কত, যে মানটা হবে ওই সোজা একটা রেখা টানবো, রেখা টানার পর যে জায়গায় মিলিত হবে, মনে করো এখানে মিলিত হয়েছে, যে জায়গায় মিলিত হয়েছে এখানে একটা বিন্দু নেব, যখন 3 তখন সেখান থেকে কিউর মান যখন 3 তখন সেখান থেকে একটা সোজা রেখা টানবো, তখন টিসির মান কত ছিল সেখান থেকে একটা রেখা টানবো, যে জায়গায় মিলিত হবে একটা বিন্দু নেব। এভাবে যতগুলো বিন্দু নেব, এখন প্রত্যেকটা বিন্দু আমরা কী করবো, স্পর্শক আঁকার ট্রাই করবো, মানে প্রত্যেকটা বিন্দুতে যাতে ছেদ করে। কথা কি বুঝছো আমার? কীরকম তোমাদের যদি আরও সুন্দরভাবে দেখাই, মনে করো এখানে একটা বিন্দু পাইলা, এখানে একটা বিন্দু, তারপর এখানে একটা বিন্দু, এমনিতে দেখাই, এখানে একটা, মনে করো এখানে একটা, তারপর এখানে একটা, এখানে একটা। তো এই বিন্দুগুলো কী করবা, এভাবে সোজা একবার স্ট্রেট লাইন করে করবা না, ফ্রি হ্যান্ডে করবা। ফ্রি হ্যান্ডে বলতে কি, এই যে এভাবে টানলা, তারপর এখানে এইভাবে, এই যে এভাবে এইভাবে। কথা কি বুঝছো আমার? মানে হাতটা কোনো থামানোর দরকার নাই, যেভাবে নিয়ে যাবা ওইভাবে একবারে তোমরা স্পর্শক এঁকে দিবা। কথা কি বুঝছো আমার? এভাবে তোমরা মূলত যে টিসির মান অঙ্কন করবা। তারপর এরপর দেখো টিবিসি, ওই একই কিউর মান যখন 1 ছিল তখন টিবিসির মান কত ছিল, সেই সোজা একটা রেখা টানবা, যে জায়গায় মিলিত হবে দুইটা ওইভাবে ওইখানে একটা বিন্দু নিবা। এভাবে সবগুলো বিন্দুগুলো নিলা, এভাবে টিবিসি একটা রেখা অঙ্কন করবা। এরপর হলো টিএফসি, ওই একই প্রসেসে টিএফসি রেখা অঙ্কন করবা। এটা আমি তোমাদের একবারে দেখাইলাম না কেন, কারণ ভাই এইটা বারবার বলে আমার বিরক্ত লাগে, নিজেকেও বিরক্ত লাগে, তোমরা বিরক্ত হবে এটা, কারণ একই জিনিস, এটা আবার নতুন করে শেখার কোনো বিষয় নেই যে তোমাদের জন্য আবার এটা নতুন করে শেখাবো, কারণ এগুলো বারবার তোমাদের দেখাইতেছি কিন্তু। তো দেখো এভাবে রেখাগুলো, এখান থেকে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের এই যে টিসি, টিবিসি এবং টিএফসি রেখা তিনটার কীরকম অবস্থান। যে টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, টিবিসি রেখা মূল বিন্দুগামী শুরু হয়ে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এবং টিসি রেখা লম্ব অক্ষ থেকে শুরু হয়। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা সৃজনশীল যদি আসে এটা প্রশ্নে তোমাকে এইভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই যে নিচে ব্যাখ্যাটা একটু করা হয়েছে, তোমরা দেখলেই বুঝবা যে স্বল্পকালে একটিভাবে মোট স্থির ব্যয় রেখা অর্থাৎ টিএফসি রেখা, এই যে টিএফসি যে রেখাটা রয়েছে ভূমি অক্ষের যে সমান্তরাল যে রেখাটা, এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরপর হলো স্বল্পকালে একটি ফার্মের মোট পরিবর্তনীয় ব্যয়, যেটা হলো টিবিসি, এই যে টিবিসি যে রেখাটা রয়েছে এই রেখাটা মূলবিন্দু থেকে শুরু হয়ে, এই যে মূলবিন্দু 0 এখান থেকে শুরু হয়ে প্রথমে ক্রমহ্রাসমান হয়, মানে প্রথমে কিন্তু কমতে থাকে। এই যে দেখো এদিকে নিচের দিকে কিন্তু প্রথমে কমছে কি না, নিচের দিকে নামা মানে কি, এদিকে নামা মানে হলো ক্রমহ্রাসমান হওয়া। তো ওই জন্য বলছে প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় কিন্তু ক্রমহ্রাসমান হারে, মানে যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা ততটুকু বৃদ্ধি পায় না। কথা কি বুঝছো? মানে কীরকম বিষয়টা বোঝাবো তোমাদের। প্রথমে মনে করো বৃদ্ধি পাইছে, প্রথমে ছিল 10, প্রথমে কী ছিল 10, তারপরে হয়েছে কত 18। তো প্রথমে কত বৃদ্ধি পাইছে বলো তো 10, তারপরে কত বৃদ্ধি পাইছে 8, এরপরে মনে করো হলো তোমার হলো 22, তারপরে কত বৃদ্ধি পাইছে, এরপর কিন্তু 4 বৃদ্ধি পাইছে শুধু। তো দেখো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃদ্ধির পরিমাণটা প্রথমে যতটুকু বৃদ্ধি পাচ্ছিল তার পরিবার কিন্তু ততটুকু বৃদ্ধি পাচ্ছে না, তার পরিবার বৃদ্ধির পরিমাণটা কি কম। তো এজন্য বলছে যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে, মানে প্রথমে যতটুকু বৃদ্ধি পাচ্ছিল তার পরিবার ততটুকু বৃদ্ধি পাচ্ছে না। কথা কি বুঝতে পারছো কিনা? এবং বৃদ্ধি পায়, তারপর হলো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, এবং পরবর্তীতে আবার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, মানে পরবর্তীতে আবার ঠিকই মানে বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে। প্রথমে 10 বৃদ্ধি পাচ্ছিল, তারপর মনে করো এবার হলো 22, এরপরে মনে করো হলো 35, এরপরে মনে করো হলো 40, এরপরে মনে করো হলো 60, এভাবে। কথা কি বুঝছো? মানে ক্রমবর্ধমান হারে তোমার বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল মূলত। তো এরপরে হলো 3 নম্বর, দেখো যে স্বল্পকালে একটি ফার্মে মোট ব্যয়, এই টিসি যে রেখাটা, এই রেখাটা আবার টিসি রেখা সম্পর্কে বলতেছে। সেই রেখা লম্ব অক্ষ থেকে শুরু হয়, এই যে লম্ব অক্ষ থেকে আমরা শুরু হয়েছে একটু আগে দেখলাম, শুরু হয়ে প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, তারপর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, যেটা একটু আগে বললাম। মানে ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান কি কথাটা বুঝছো? আবারও বলছি ভালো করে শোনো। ক্রমহ্রাসমান হলো প্রথমে মানে উৎপাদনটা মানে যেভাবে হ্রাস মানে ঠিক আছে বৃদ্ধি পাবে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, যেটাই বলুক বৃদ্ধি পাবে। কিন্তু যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে এই কথাটা বলবে, প্রথমে যতটুকু বৃদ্ধি পাবে তার পরিবার তার চেয়ে কম, এর পরিবার তার চেয়ে আরও কম, তার পরিবার তার চেয়ে আরও কম বৃদ্ধি পাবে, কিন্তু পরিমাণটা কম হবে। আর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি মানে কি, প্রতিবারে আগের চেয়ে বেশি বৃদ্ধি পাবে, আগের চেয়ে কীভাবে বেশি বৃদ্ধি পাবে। এই ছিল বিষয়। তো এরপরে আমাদের আরেকটা চিত্র রয়েছে, দুইটা এখান থেকে চিত্র আমাদের জানতে হয়। এটা হলো এসি, এবিসি এবং এএফসি। প্রথমে হলো নিচে হয় এএফসি রেখাটা, এটা নিচে হয়, তারপর এর উপরে হয় এবিসি রেখা, এবং এর উপরে হয় আমাদের এসি রেখা। এখন বইয়ে তোমরা এই বিষয়টা সম্পর্কে একটু ভালোভাবে আরও বিস্তারিত জানবা, বইয়ে খুব ভালোভাবে আছে যে 3টা রেখা যে আছে, এই 3টা রেখা মনে করো কোনটা কীরকম আকৃতি, সেই আকৃতিগুলো একটু সম্পর্কে জানা। যেমন তোমাদের যদি কয়েকটা শুধু বলি যে এসি রেখা হলো ইউ আকৃতির, এই যে এসি রেখাটা রয়েছে, এই
রেখাটা হলো ইউ আকৃতির, তারপর এখানে রয়েছে হলো সমপরাবৃত্তাকার, এই যে এএফসি যে রেখাটা রয়েছে এটা হলো সমপরাবৃত্তাকার। এভাবে কিন্তু তোমাদের এই যে বইয়ের মধ্যে কিন্তু আরও সুন্দরভাবে তোমাদের এই বিষয়গুলো দেওয়া হয়েছে যে কোনটা রেখা নাম কি, এই বিষয়গুলো এই বিশেষ করে এই চিত্রটার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা জানবা। কথা কি বুঝছো আমার? তো এরপরে দেখো, এরপরে যেই বিষয়টা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট বলবো পরীক্ষার জন্য, মানে একবার 5 স্টার দিবা, এটা 5 স্টার দিবা এই যে এই চিত্রটা, কারণ এইটা থেকে সৃজনশীল মানে 90% আসার সম্ভাবনা এখান থেকে 90%। কেন? কারণ তোমরা মিলাই দেখো, এবছর না আসলো তারপরে বছর এখান থেকে প্রশ্ন আসছে, তারপরে বছর না আসলো 2 বছর না আসলো তারপরে বছর আসছে, মানে এখান থেকে প্রশ্ন হওয়ার হামেশাই দেয়। আমি দেখছি প্রতি বছরই প্রায় এখান থেকে প্রশ্ন আসছে, এরকম ঘটনা দেখা গেছে একবারে, মানে এখান থেকে প্রশ্ন তুমি পাবা একবারে কনফার্ম। এই বোর্ডে না পাইলে আন্তরিকভাবে দুঃখিত একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো দেখো যেটা বলতেছিলাম যে এই যে চিত্রটা যেটা, এটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা তুমি 5 স্টার দিয়ে দাও, পরীক্ষায় তোমার আসার সম্ভাবনা 90% আরও বেশি ধরতে গেলে, মানে এটা আসবে এরকম একটা বিষয়। তো আমি গুরুত্ব সহকারে তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবহেলা করবে না, খুব ভালোভাবে কিন্তু পড়বা এটা, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসছে। তো দেখো এখানকার ক্ষেত্রে যদি এটা পরীক্ষায় আসে, তুমি যেভাবে অঙ্কন করবা তোমাদের দেখায় যে জাস্ট তোমাদের কিন্তু এরকম মানগুলো থাকতে পারে, এসির মান এবং এমসির মান, এগুলো মানগুলো থাকবে এবং কিউর পরিমাণ মানগুলো থাকবে। যদি পরীক্ষায় সময় পাও তাহলে কিউর মান ধরে, যেভাবে কিউর মানগুলো ধরে, কিউর মান 1 হলে তখন এসির মান কত, তখন কিউ মান 2 হলে এসির মান কত, এভাবে বিন্দুগুলো ছেদ করে এই রেখাগুলো অঙ্কন করবা। এখন পরীক্ষায় যদি সময় না থাকে, কি বলছি আবারও কথাটা শোনো, পরীক্ষায় যদি সময় না থাকে তাহলে তোমার এভাবে কিউর মান যখন 1 তখন এসি কত, কিউর মান যখন 2 তখন এসির মান কত, এভাবে দিয়ে তুমি একটা রেখা অঙ্কন করলা এসি, তারপর কিউ মান যখন 1 তখন এমসির মান কত, এভাবে দিয়ে আবার এমসি রেখা অঙ্কন করলা, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এখন যদি তুমি লক্ষ্য করো পরীক্ষায় দেখো যে টাইম নাই, খুব টাইম শর্টকাট, তখন তুমি কি করবা, জাস্ট এইভাবে আমি যেভাবে করতেছি এভাবে অঙ্কন করে দিবা। প্রথমে তোমরা এসি রেখা যেটা রয়েছে, এসি রেখা এভাবে অঙ্কন করে দিবা, এসি রেখা অঙ্কন করার পর তারপর এমসি রেখা তোমরা অঙ্কন করবে। এমসি রেখা কীভাবে, এসি রেখা সর্বনিম্ন যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাতে একটা আগে যে এভাবে একটা বিন্দু দিবা। কথা কি বুঝছো? এবার বিন্দু দেওয়ার পর ছোট করে দিবা, এখানে যদিও বড় হয়ে গেছে যেন বোঝা না যায়। দেওয়ার পর এই যে এমসি যে রেখাটা রয়েছে এই রেখাটা এভাবে এভাবে এই যে একটু ভালো করে সুন্দর করে এভাবে নিচ থেকে এভাবে টানে উপরে উঠাই দিবা। কথা কি বুঝছো? এভাবে দেওয়ার পর তারপর তুমি 3টা রেখা টানবা, এখানে একটা রেখা, এই যে বিন্দুতে 2টা রেখা শেষ করবে মানে ছেদ করবে এমসি, এবং যে এসি যে রেখা রয়েছে এই 2টা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেখানে একটা, তারপর এখানে সামনে একটা, আর একটা হলো পিছনে, 3 জায়গায় 3টা এভাবে রেখা টানবা এবং 3টা রেখার নাম দিবা। একটা হলো কিউ, এটা হলো কিউ 1, তারপর হলো এটা হলো কিউ 2, আর এটা হলো কিউ 3, এভাবে রেখাগুলোর নাম দেবা। কথা কি বুঝছো কি না আমার? তো এভাবে দিলে তোমার সুবিধা কি, এভাবে দিলে তোমার সুবিধা হলো তোমার পরীক্ষায় তুমি কম সময়ে সবগুলো কিন্তু ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। নতুবা কিন্তু তুমি কিন্তু যদি মানগুলো ধরে ধরে চিত্রটা অঙ্কন করে দাও সময় কিন্তু পাবা না ভাই, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এইভাবে তুমি দিবা, তাহলে তুমি একবার ইজিলি খুব তাড়াতাড়ি সবগুলো শেষ করতে পারবা। দেখো এখন যদি এই চিত্রটা ব্যাখ্যা করতে যাই, এই যে চিত্রটা, এই চিত্রটা যদি ব্যাখ্যা করতে যাই, ব্যাখ্যা করলে আমরা জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো এটা কিভাবে পরীক্ষায় আসে না আসে। দেখো এগুলো কিন্তু ব্যাখ্যাগুলো একবার মুখস্থের মতো মুখস্থ করে নেবা, বুঝছো? কারণ এগুলো তোমার কিন্তু এই কথাগুলোই লিখতে হবে পরীক্ষায়, এই কথাগুলো লিখতে হবে। তুমি অন্যভাবে লিখতে পারো ঘুরাই, তুমি যে ভাবটা দিয়ে অন্যভাবে প্রকাশ করতে পারো, কিন্তু মেইন কথা তোমার শেষে গিয়ে এই ভাষাটাই আসবে আর কি, মানে এইটা উত্তরটা আর কি। যেটা দেখো যখন কিউ1 পর্যায়ে মানে কি এই পর্যায়ে, কিউ1 পর্যায়ে মানে কি এই পর্যায়ে, মানে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, উৎপাদনের শুরুর দিকে বা প্রাথমিক পর্যায়ে এসি ও এমসি উভয় হ্রাস পায়। দেখো এসিও নিচে নামতেছে এবং এমসি যে রেখা, এটা এমসি রেখা, এটাও নিচে নামতেছে, দুইটাই নামছে কিনা বলো তো? এসি নিচে নামতেছে, এমসি, মানে দুইটাই কি হচ্ছে, কমতেছে। নিচে নামা মানে কি হ্রাস পাওয়া, কমা, তো দুইটাই কমতেছে। কিন্তু বা তবে যেটাই বলবা এসির তুলনায়, কোনটা তুলনায়, এসির তুলনায়, এই যে এই রেখাটা এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। কথা কি বুঝছো? কীভাবে? এমসি কিন্তু নিচে আছে আরও বেশি, এবং এমসিটা খারাপ পরিমাণটা কিন্তু বেশি, আর এসিটা কিন্তু খারাপ পরিমাণটা কম। তার মানে এইটা কিন্তু পরিমাণটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, কিন্তু এসি এবং এমসি দুইটার মধ্যে, এটা এসি এবং এমসি এই দুইটার মধ্যে আমরা দেখতে পাই এমসি যে রেখা অর্থাৎ এই রেখাটা বেশি হারে হ্রাস পাচ্ছে। কী হারে? বেশি হারে হ্রাস পাচ্ছে। তার মানে বেশি হারে হ্রাস পাওয়া মানে কি, তার গুরুত্ব কম। ওই জন্য প্রথম পর্যায়ে আমরা দেখতে পাই যে এসি গ্রেটার দেন এসি, এই যে প্রথম পর্যায়ে, এই পর্যায়ে আমরা লক্ষ্য করি যে এসি, তোমাদের লিখে দিই এই যে এখানে দেওয়া আছে, এটা তোমাদের জাস্ট চিত্রটা এইভাবে লাইন দিয়ে দেখা দিচ্ছি। দেখো প্রথম পর্যায়ে তাহলে কি এসি গ্রেটার দেন এমসি, কেন? কারণ এখানে এমসিটা পরিমাণটা কম,
এসির পরিমাণটা কি বেশি, যার কারণে এখানে এসি গ্রেটার দেন এমসি বলা হয়। কিন্তু দুইটা হ্রাস পায়, তবে এমসিটা অধিকারে হ্রাস পায়, তার মানে এই পরিমাণটা কম, ওই জন্য এটা আমরা এই যে আমাদের যে এই চিহ্নটা রয়েছে, চিহ্নটা যেদিকে কম পরিমাণটা ধরা হয় ওইদিকে ধরছি, আর যেদিকে বেশি পরিমাণটা ধরা হয় ওইদিকে আমরা এসির মানটা ধরছি। এই চিহ্নটা অর্থ বুঝো কি, এই যে এই চিহ্নগুলো অর্থ বুঝো, এটা হলো গ্রেটার দেন, এটা হলো লেস দেন বলে। এই চিহ্নটা যেদিকে বড়, এটা দেখবা স্পেসটা বড়, ওইদিকে সবসময় বড় সংখ্যাটা হবে, যেদিকে স্পেস নাই ওইদিকে সবসময় ছোট সংখ্যাটা হবে। ঠিক তেমনিভাবে এদিকে সবসময় বড় সংখ্যাটা হবে, এদিকে সবসময় ছোট সংখ্যাটা হবে। আমি এভাবে মনে রাখতাম, স্পেস বড় মানে কি বড় সংখ্যা, স্পেস ছোট মানে নাই মানে কি ছোট সংখ্যা। এখন তুমি যেভাবে মনে রাখতে পারো ভাই, আমি এভাবে মনে রাখছিলাম। দেখো এটা গেল মূলত হলো আমাদের প্রথম পর্যায়ের ক্ষেত্রে। এরপর দ্বিতীয় পর্যায় মানে হলো এই বিন্দু ক্ষেত্রে। এই বিন্দু ক্ষেত্রে কী হবে দেখো, এই বিন্দু ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো, যে ঘটনাটা এখানে ঘটবে, যে দেখো Q2 উৎপাদন পর্যায়ে মানে উৎপাদনের মাধ্যমিক পর্যায়ে এসি মানে এই যে এসি যখন সর্বনিম্ন বিন্দু দিয়ে এসি যখন সর্বনিম্ন হয়, এই এসি যে রেখাটা রয়েছে, এই রেখাটা কিন্তু এসি রেখা, এই যে খুব ভালো করে দেখিও, এই যে রেখাটা, সরি একটু হয়ে গেছে আর কি। তো এই যে রেখাটা, যেটা এসি রেখাটা, এই রেখাটা যখন সর্বনিম্ন বিন্দু হয়, সর্বনিম্ন বিন্দু মানে কি এই জায়গায় এই যে বিন্দুটা পাইছি, এই বিন্দুটা, এই সর্বনিম্ন বিন্দু হলো কিন্তু এটা, এই বিন্দুটা হয়, তখন এমসি রেখা, এই যে এমসি যে রেখাটা, এই রেখাটা এমসি রেখাটা, এই যে এই নিচ থেকে যে রেখাটা গেছে, এই রেখাটা কিন্তু এমসি রেখা। এই রেখা এসি রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে যায়। এই রেখা এই যে এসি রেখাকে নিচ থেকে ছেদ করে তখন উপরে যাবে। কথা কি বুঝছো? অর্থাৎ এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে নিচ থেকে উপরে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যখন দুইটা বিন্দু এরকম যে জায়গায় ছেদ করবে, সেখানে কিন্তু ভারসাম্য অবস্থা বিরাজ হয়। এই বিষয়টা কিন্তু আমরা চাহিদা এবং যোগান যখন আলোচনা করছিলাম তখন কিন্তু বিস্তারিত আলোচনা করছিলাম। তো যখন দেখছিলাম আমরা চাহিদা রেখা বাম থেকে ডানে আমাদের কী হচ্ছে, নিম্নগামী হচ্ছে, যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। তো দুইটা রেখা যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গায় কিন্তু ভারসাম্য অবস্থা বিরাজ করছে। ঠিক তেমনিভাবে এখানেও এসি এবং এমসি যে জায়গায় মিলিত হবে সে জায়গায় কিন্তু ভারসাম্য অবস্থা বিরাজ করবে। কথা কি বুঝছো কিনা? এবং এই চিত্রটা কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ে দরকার লাগবে। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। যখন বাজার আলোচনা করব তো কিন্তু এই চিত্রটা তোমাদের আবার দরকার লাগবে। তো এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রসেসটা শেষ। এরপরে 3 নম্বর প্রসেসটা যদি তোমাদের দেখানোর ট্রাই করি, 3 নম্বর যেটা রয়েছে Q3 পর্যায়ে, উৎপাদন পর্যায়ে। Q3 উৎপাদন পর্যায়ে বলতে কি উৎপাদনের শেষের দিকে। এই যে এবার হলো এই যে শেষের যে পর্যায়টা থেকে এই পর্যায়ে তোমরা দেখো, আমি যদি তোমাদের এমনিতে মুখেই বলি বিষয়টা, যে Q3 উৎপাদন পর্যায়ে উৎপাদনের শেষের দিকে এসি এবং এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পাবে। এসির তুলনায় এমসি কী হবে? বেশি হারে বৃদ্ধি পাবে। দেখো আমরা প্রথম পর্যায়ে কী পড়ছিলাম, যে এসি এবং এমসি উভয় হ্রাস পায়। প্রথম যে পর্যায়টা এসি এবং এমসি উভয় হ্রাস পায়, তবে এসির তুলনায় এই যে উপরের যে রেখাটা এটা এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। কিন্তু সর্বশেষ পর্যায়ে আবার সেটার উল্টা বলতে কি এসি এবং এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়। এসির তুলনায় এমসি কী হয়? বেশি হারে বৃদ্ধি পায়, যার কারণে আমরা এখানে বলবো এমসি গ্রেটার দেন এসি। তার কারণে কি তৃতীয় পর্যায়ে এমসি গ্রেটার দেন এসি, তার মানে এসিটা বেশি মানটা, ওই জন্য মূলত এখানে এমসি গ্রেটার দেন এসি ধরা হয়েছে। কথা কি বুঝছো? তো এখানে লেস দেন দিছে, লেস দেন দেওয়ার অর্থ কি কোনো বিষয় না, কোনো পার্থক্য নাই। আমরা যদি এখন দেখো দুইটা কথা কিন্তু অর্থ একই। আমরা যদি এভাবে দিই এটাকে এমসি গ্রেটার দেন এসি, এটার অর্থ আর এখানে যে দেওয়া হয়েছে এসি গ্রেটার লেস দেন এমসি, অর্থ কিন্তু একই। কেন? আর তোমাদের একটু আগে বললাম, তুমি এই চিহ্নটা দিচ্ছ না এই চিহ্নটা দিচ্ছ, এই যে তুমি মনে করো এই যে কোনটা চিহ্ন দিচ্ছ, এটা দিচ্ছ নাকি এই চিহ্নটা দিচ্ছ, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো তুমি মানটা কোন দিকে দিচ্ছ। মানটা যদি এই যেদিকে গ্যাপ বেশি আছে এদিকে যাও তাহলে সবসময় এদিকে বড় মানটা হবে, আর এদিকে যদি দাও তাহলে সবসময় ছোটো মানটা। ঠিক তেমনিভাবে এদিকে যদি দাও তাহলে সবচেয়ে ছোটো মান, এদিকে যদি দাও তাহলে এদিকে সবসময় বড় মান দিতে হয়। কথা বুঝছো কি না? তো তার মানে এই বিষয়টা হলো সেই একই প্রেক্ষাপট। আশা করি বিষয়টা তোমাদের বুঝাতে পারছি। তো এই ছিল মূলত হলো আমাদের এসি এবং এমসির মধ্যে তুলনা। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা অবহেলা করিও না, ধরা খেয়ে যাবো অবহেলা করলে। গুরুত্ব খুবই দিচ্ছি আমি, কারণ এখান থেকে তুমি দেখবা সৃজনশীল অনেক আসছে, অনেক, অবহেলা করিও না, পরে আফসোস করবো অনেক। তো দেখো এরপরে হলো আমরা স্বল্পকালে পড়লাম, স্বল্পকালে একটা ফার্মের টিসি এসি এবং এমসি কিন্তু নির্ণয় আমরা প্রক্রিয়া শেষ করলাম। এরপর আমরা জানবো দীর্ঘকালে একটি ফার্মের টিসি এসি এবং এমসি নির্ণয়। এবার দীর্ঘকাল, আমরা স্বল্পকাল বিষয়টা জানলাম, এখন পরীক্ষায় স্বল্পকাল দীর্ঘকাল যে কোনো একটা আসতে পারে। তবে পরীক্ষায় স্বল্পকাল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়, তবে দুইটা একই। কি বলছি? দুইটা একই, একটু পার্থক্য নেই, যা শুধু এক জায়গায় শুধু পার্থক্য দেখতে পাবো। স্বল্পকালে আমরা স্থির এবং পরিবর্তনশীল দুইটাই বিষয় দেখতে পাইছিলাম, কিন্তু দীর্ঘকালে আমাদের মানে দুইটা ব্যয় নেই।
স্বল্পকালে আমরা স্থির ব্যয় দেখছিলাম, পরিবর্তনশীল ব্যয় দেখছিলাম, কিন্তু দীর্ঘকালে আমাদের স্থির ব্যয় হিসাব করা হয় না, যা শুধু এখানে পরিবর্তনশীল ব্যয়, জাস্ট এটাই পার্থক্য থাকবে, আর অন্য কোনো কিছু পার্থক্য থাকবে না, সব কিছু একই। কথা কি বুঝছো? তো একই বলতে কি, দেখো তোমাদের যদি বিষয়টা খুব সুন্দরভাবে দেখায় যে দীর্ঘকালে একটি ফার্মের টিসি, এসি এবং এমসি কীভাবে নির্ণয় করবো। তোমার এরকম উৎপাদনের যে পর্যায়ে যে দিকগুলো দেওয়া থাকবে, প্রথমে যখন শূন্য তখন 1 2 3 4 এভাবে ধরতে হয়, এবং এখানে কিন্তু শূন্য থেকে হিসাব করা হয়। দেখো যে প্রথম যে বিষয়টা তোমাদের যদি প্রথম থেকে একবারে দেখায় বিষয়টা, যে আমাদের টিবিসির মান দেওয়া থাকে। টিবিসি মানে কি, টোটাল ভেরিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনশীল ব্যয়। তো আমরা জানি একটা প্রতিষ্ঠানের কিন্তু ব্যয় দুই ধরনের থাকে। কী কী থাকে? একটা স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। কিন্তু এখানে শুধু পরিবর্তনশীল ব্যয় কেন ধরা হয়েছে? কারণ আমরা জানি দীর্ঘকালে একটা প্রতিষ্ঠানের স্থির ব্যয় থাকে না, দীর্ঘকালে যতগুলো ব্যয় সবগুলো হলো পরিবর্তনশীল ব্যয়। এজন্য মূলত দীর্ঘকালের বাজারের ক্ষেত্রে আমরা স্থির ব্যয় হিসাব করি না, শুধু পরিবর্তনশীল ব্যয় হিসাব করি। দেখো টিবিসির এরকম মান দেওয়া থাকবে, পরিবর্তনশীল ব্যয় প্রথমে 18, তারপর 24, তারপর 28, তারপর 30, 34, 42, 54, 70 মানগুলো দেওয়া আছে। এখন টিসির মান আমরা কীভাবে বের করবো? দেখো টিসি কী জানি আমরা, টিসি কী জানি বলো তো? টিসি মান হলো টোটাল কস্ট, মানে হলো মোট ব্যয়, মোট কতগুলো ব্যয় হচ্ছে। তো এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন তোমাদের মাঝে ছুড়ে দিই, দেখো টিবিসির মানে আর টিসির মানে একই কেন? মানে টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়ের মানেই মোট ব্যয় কেন? মোট পরিবর্তনশীল ব্যয়ের যে মানগুলো হয় তার অনুরূপ কেন মোট ব্যয়ের মানগুলো হয়? এ কারণেই হয় যে আমরা জানি দীর্ঘকালে একটা প্রতিষ্ঠান শুধু একটা ব্যয়ই থাকে, সেটা হলো পরিবর্তনশীল ব্যয়, আর কোনো ব্যয় থাকে না। তো ব্যয় একটাই মানে কি, তার মানে ওই ব্যয়টাই শুধু হয়, তার মানে ওই ব্যয়টাই হলো মোট ব্যয়। কথা কি বুঝছো? তো আমরা আগে যখন জেনেছিলাম স্বল্পকালে ক্ষেত্রে সেখানে স্থির ব্যয় ছিল, তার মানে আমাদের স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় দুইটা যোগ করার ফলেই তো আমরা তখন মোট ব্যয় পাইতাম। তো এখন দেখো একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন ক্ষেত্রে শুধু একটাই ব্যয়, আর কোনো খরচই নাই। মানে তুমি বাজারে গেলা শুধু 8 টাকাই খরচ করলা, তার মানে মোট ব্যয় কত? 8। আর তুমি মনে করো একসময় বাজারে গেলা, তুমি খরচ করলো 8 টাকা, তোমার ছোটো ভাই খরচ করলো 5 টাকা, তা দুই ধরনেরটা তখন যোগ করে যে ব্যয়টা, তখন সেটা ব্যয় ধরছিলাম। কিন্তু এখন দেখো, এখন তুমি শুধু একাই বাজারে গেছো, তার মানে তখন এখন শুধু তোমার ব্যয়টাই না হিসাব করা হবে। ঠিক তেমনিভাবে এই হিসাবটা একই দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে। এখন শুধু জাস্ট টিবিসি টোটাল ভেরিয়েবল যে কস্ট সেটা হিসাব করা হয়, আর এখানে যে ব্যয়টা হয় টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল যে ব্যয়টা হয়, সেই ব্যয়টাই হলো মোট ব্যয়। তো এই জন্য এখানে টিবিসি যে মানগুলো সেগুলো টিসির ক্ষেত্রে ধরা হয়েছে। আর এসি সূত্র কি জানি আমরা? এসির যে সূত্র, এসি সূত্র কি জানি? এসি সূত্র তো আগে থেকে জানি আমরা, এসি সমান তোমাদের দেখাই টিসি ভাগিত কিউ, টোটাল কস্ট ভাগিত কিউ। এখন সূত্রটা ফেলাও যে টিসি প্রথমে হলো 18, তারপর প্রথম তো ওটা মানে সবগুলোর ক্ষেত্রে মান অসংজ্ঞায়িত হবে, এই জন্য আমরা এই জাস্ট এভাবে তোমরা এভাবে একটা চিহ্ন দিয়ে দিবা শেষ, বা গ্যাপ রাখলে কোনো সমস্যা নেই, চিহ্ন এভাবে দিয়ে দিলে সবচেয়ে বেটার হয়, মানে ওগুলো মান নাই আর কি। তাহলে প্রথমে 1 থেকে শুরু করবা। তো দেখো প্রথমটার ক্ষেত্রে যখন এই যে টিসি ছিল, যখন 1 ছিল তখন টিসির মান কত ছিল? 18, উপরে 18 দিলাম, আর কিউ মান নিচে কত? 1 দিলাম, তাহলে 18 ভাগ 1 দিলে কত? 18 হয়। তারপর 2 এর সাথে কত ভাগ হবে? এবার 24, 12, 3 এর সাথে হলো কত? 28, 9.33, তারপর এবার 4 এর সাথে কত? 30, 7.5, এভাবে কিন্তু মানগুলো আমাদের আসবে। কথা কি বুঝছো? এভাবে আমরা এসির মান বাই করলাম। তো এমসির মান কি? এমসি আবার কি আগের মতোই, এমসি সূত্র কি? এমসি সূত্র এই যে এসি যে সূত্রটা ওইটাই, যার শুধু কী আসবে এখানে? ডেল আসবে। কী আসবে বলো তো? যার শুধু ডেল্টা, যে নতুন যে ডেল্টা একটা প্রতীক আছে, জাস্ট এটা আসবে। এই ডেল্টা মানে কি? এই ডেল্টা মানে হলো পরিবর্তন। ডেল বা ডেল্টা বিভিন্নভাবে বলে মানুষ। দেখো এখন এটা মানে হলো পরিবর্তন, ধর TC1 মাইনাস TC0, Q1 মাইনাস Q0, ওই আগের মতোই ভাই। আমি এটা বারবার বলে তোমাদের বিরক্ত করতে চাচ্ছি না। তো এখন যেহেতু আমাদের এই যে এটা, তারপর একটু দেখাই দিই, যেহেতু আমাদের এখানে ক্রমিকগুলো কি আছে? এক করে ব্যবধান আছে, প্রথমে 1 আছে, তারপর 2, তারপর 3, মানে প্রতিবারে কি ব্যবধানটা একই বলতে কি প্রতিবারে 1 ব্যবধান, প্রতিবারে 1 করে ব্যবধান কি না বলো তো? 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1, প্রতিবারে কিন্তু 1 আসবে। তার মানে কিউর মান যদি আমরা সবসময় যদি ডেলের ক্ষেত্রে হিসাব করি, তার মানে বিয়োগ করলে সবসময় 1 আসবে, আর নিচে যদি 1 আসে তার মানে তার কোনো ভ্যালু নাই, ওটা হারা যায় অটোমেটিকলি। তার মানে আমাদের টিসিটা জাস্ট বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই কিন্তু এমসির মান হয়ে যাচ্ছে। তো অনেকে এখন প্রশ্ন করিও না যে আবার যে টিসির মানটা কেন আমরা শুধু বিয়োগ করলেই আমাদের এমসির মান বের হয়ে যায়। এটা আমি আলোচনা করতেছি না বারবার, কেন? কারণ এটা অনেকবার আলোচনা করছি, তোমাদের বিরক্ত বোধ করবা তোমরা, ওই জন্য এটা বলতেছি না। জাস্ট তোমরা কী করবা? এটা বিয়োগ করে দিবা। দেখো প্রথমে আর যেটা মান টিসি ওইটা হলো এমসি দিয়ে দিলাম। এরপর টিসি 24 মাইনাস 18 কত? 6, তাও 28 মাইনাস 24 হলো 4, 30 মাইনাস 28 হলো 2, 34 মাইনাস হলো 30 হলো 4, এভাবে প্রত্যেকটা বিয়োগ করলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এইগুলো হলো মূলত আমাদের এমসি। কথা কি বুঝতো? তো এ ছিল মূলত হলো আমাদের এমসি। এখন তোমাদের পরীক্ষায় এখান থেকে চিত্র অঙ্কন করতে বলে যে টিসি মান রেখা অঙ্কন করো, ইসি অঙ্কন করো, এমসি অঙ্কন করো, এভাবে তোমাদের চিত্র কিন্তু পরীক্ষায় অঙ্কন করতে বলবে। কথা কি বুঝছো? এখন তোমার পরীক্ষায় কিন্তু খুব সুন্দরভাবে তুমি চিত্রটা অঙ্কন করে দিবা।
পরীক্ষায় যদি আসে পরীক্ষায় এই যে কিউ মান যেভাবে আমরা আগে ধরছিলাম ওই একইভাবে টিভিসি এবং টিসি এটা দুইটা মান তো একই, এই যে টিভিসি এবং টিসি যে রয়েছে এই দুইটা মান একই, তার মানে দুইটার ক্ষেত্রে একই রাখা হবে, আমরা আগে থেকে জানি। আর যখন স্বল্পকালে পড়ছিলাম তখন কিন্তু আমাদের অনেকগুলো আসলে এবং সেখানে কিন্তু আমরা এরকম মিল পাই নাই, কিন্তু তখন অনেকগুলো আলাদা আলাদা মানগুলো ছিল কিন্তু। তো এখানে কিন্তু আমরা এই যে টিভিসি এবং টিসি দুইটার মান কিন্তু একই পাচ্ছি, ওই জন্য আমরা দুইটা ক্ষেত্রে কিন্তু একই রেখা। তো এই রেখাটা কিন্তু অঙ্কন করতে তোমরা জানো, তো এই জন্য এটা আর অঙ্কন করে দিলাম না, তোমরা এটা পারো, তোমরা এটা তোমাদের এটা মানে আহামরি কঠিন হবে না তোমাদের জন্য। তো এরপরে দেখো, তো তোমাদের কি ক্লাসটা কি কোনো মানে সমস্যা হচ্ছে করতে? যদি সমস্যা হয় তোমরা বলতে পারো যে ভাইয়া এটা বুঝতেছি না, এটা আমাদের সমস্যা হচ্ছে। ও একটা বিষয় এখানে বাদ চলে গেছে, সরি দুঃখিত, যে তোমাদের একটা এই যে ছোটো বিষয় দেখানো হয় না, এই চিত্রটা দেখো। এই চিত্রটা হলো তোমাদের অনেক সময় এটা মাঝে মধ্যে পরীক্ষা খুব কম আসে যদিও। এখানে হলো এই যে বড় যে একটা রেখা হচ্ছে এটা হলো লং রান অ্যাভারেজ কস্ট, অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয়। দীর্ঘকালীন গড় ব্যয় হলো অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয়ের সমষ্টি। কি কথাটা বলছি, আবার বলছি, দেখো দীর্ঘকালীন গড় ব্যয় হলো অনেকগুলো স্বল্পকালীন গড় যে ব্যয় আছে সেটার সমষ্টি। তখন এজন্য প্রত্যেকটার ক্ষেত্রে এই যে চিত্রটা রয়েছে এটা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু তিনটা চাষ আমরা দিচ্ছি, কিন্তু তিনটার চেয়ে আরও বেশি থাকতে পারে, তিনটার চেয়ে কী থাকতে পারে, আরও বেশি রেখা থাকতে পারে। এখন এখানে কয়েকটা বিষয় আছে, তোমাদের এই বিষয়গুলো জানতে হবে যে এই চিত্রের ক্ষেত্রে তোমাদের যদি একটু সুন্দরভাবে আলোচনা করে দিই, যেহেতু এই বিষয়টা আসলো আমি এটা তো স্কিপ করতে চাইছিলাম, আমি দেখি নাই লক্ষ্য করে। তো দেখো এখানে এই যে আমরা কিন্তু জাস্ট তিনটা দিছি, এসি মানে রেখা অঙ্কন করছি, এখানে একটা তিন বিন্দুর ক্ষেত্রে তিনটা, কিন্তু এখানে অসংখ্য রেখা থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অসংখ্য স্পর্শক থাকতে পারে। এখন এই স্পর্শকগুলো মানে কি, তিনটা স্পর্শকে কেন দিলাম, তিনটা স্পর্শের বেশি কেন দিলাম না, দেখো এখানে কিছু বোঝার বিষয় আছে। তো দেখো এখন তিনটার ক্ষেত্রে তিনটা কথা হবে। প্রথম ক্ষেত্রে এসএসি এর থেকে এই বিন্দুর আগ পর্যন্ত একটা অবস্থা হবে, এই যে এই বিন্দু আছে না, এই ভারসাম্য যে বিন্দু আছে এই বিন্দুর আগ পর্যন্ত একটা বিষয় হবে। সেই বিষয় থেকে এখানে কি বিষয়টা লক্ষ্য করতে পারবো, এখানে মূলত এসির যে মানটা অ্যাভারেজ যে কস্ট, এই মানটা মূলত আমাদের প্রথম যে পর্যায় সে পর্যায়ে কমতে থাকে, মানে যত নিচে যায় তত এখানে ব্যয় কমতে থাকে। কি বললাম, এই যে মনে করো এখান থেকে খুব ভালো করে দেখো, খুব মনোযোগ সহকারে দেখো, এই যে রেখাটা, সরি তোমাদের একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি, এই বিন্দু আছে না, এই বিন্দু আগ পর্যন্ত এইখান পর্যন্ত দেখো, দেখাই দিই, এখান পর্যন্ত যত নিচে নামবে, কি বলছি, যত নিচে নামবে মানে শর্ট রান অ্যাভারেজ কস্ট যেটা, সেটা যত নিচে নামবে এটা তত কিন্তু তার যে ব্যয়টা কিন্তু কমতে থাকবে। তার মানে এ যত চেষ্টা করবে একটা প্রতিষ্ঠান কিন্তু নিচে নামে তার উৎপাদন প্রতিষ্ঠানটা চালানো, যাতে এতে তার ব্যয়টা কিন্তু কম হয়, যত সম্ভব সে নিচে নামার ট্রাই করবে, কারণ এতে সবচেয়ে ব্যয়টা কম হবে, মানে যত নিচে নামা যায় তত ব্যয়টা কম হবে। আর যখনই এই বিন্দুতে অবস্থায় পৌঁছাবে তখন কিন্তু সেটা আমরা আবারও দুঃখিত প্রকাশ করছি আমাদের একটু নেটওয়ার্কের সমস্যার জন্য। তো দেখো যখনই আবার যেটা বলছিলাম ই বিন্দুতে আসবে, যখনই আবার কি বিন্দুতে আসবে, এই যে ই বিন্দু রয়েছে, ই বিন্দুতে আসবে তখনই অবশ্য ভারসাম্য অবস্থা বিরাজ করবে, অর্থাৎ ই বিন্দুতে একটা প্রতিষ্ঠান উৎপাদন করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কেন, কারণ এই বিন্দুতেই যতটুকু সম্ভব কম পরিমাণ খরচ হবে, অর্থাৎ ব্যয়টা সবচেয়ে কম হবে। এরপর এই বিন্দুর উপরে আবার যত এদিকে যাওয়া যাবে তত ব্যয়ের পরিমাণটা বাড়তে থাকবে। কথা কি বুঝছো, এখানে কিন্তু তিনটা স্টেপ আছে। প্রথম কি, এই বিন্দুর আগ পর্যন্ত একটা স্টেপ, এই বিন্দুতে একটা স্টেপ, এই বিন্দুর পরে একটা স্টেপ। এই বিন্দুর আগ পর্যন্ত যত নিচে নামবে তত ব্যয় কমতে থাকবে, এবং এই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, এবং এই বিন্দু হলো সর্বনিম্ন ব্যয়ে উৎপাদনের বিন্দু, অর্থাৎ এখানের চেয়ে এর চেয়ে আর কম ব্যয়ে উৎপাদন করা সম্ভব নয়, এবং এর উপরে যত যাবে তত আবার ব্যয়টা বৃদ্ধি পেতে থাকবে। কথা কি বুঝছো, এই ছিল মূলত এই চিত্রের মোটামুটি ব্যাখ্যা। আর লং রান অ্যাভারেজ কস্ট হলো এই সূত্রটা, যদি তোমরা মনে রাখতে চাও যে লং রান অ্যাভারেজ কস্ট হলো অনেকগুলো শর্ট রান অ্যাভারেজ কস্টের সমষ্টি। তো এরপরে দেখো, এরপরে যদি তোমাদের বাকি অংশটুকু দেখানোর ট্রাই করি, দেখো একটু যে 2 নং চিত্র থেকে আমি এই যেটা আলোচনা করলাম, ই বিন্দু আসে এসএসসি কমার সমান অংশে এলএসি স্পর্শ করে, ই বিন্দু এসএসসি কমা অংশে এলএসি স্পর্শ, যেটা একটু আগে আলোচনা করলাম সেটা এখানে মানে মোটামুটি তারা একটা ধারণা দিছে, তুমি একটু এটা পড়ে নেবা, আমি আর এটা আলোচনা করলাম না। এখন আমরা কিন্তু একটা বিষয় আলোচনা করছি, তোমাদের স্বল্পকালে একটা প্রতিষ্ঠানের তোমাদের এসি এবং এমসির মধ্যে সম্পর্ক আলোচনা করছি কিনা, এবং এই সেম চিত্র কিন্তু তোমাদের যখন স্বল্পকালে একটা প্রতিষ্ঠানের এসি এবং এমসি রয়েছে সেটা কিন্তু কিভাবে অঙ্কন করতে হয়, এসি এবং এমসি স্বল্পকালে একটা প্রতিষ্ঠানের, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মাধ্যমে তোমাদের মাঝে কিন্তু আলোচনা করছি ইতিপূর্বেই।
বেশিক্ষণ কিন্তু হয় না আলোচনা করার। তো ঠিক একই ভাই, একই সেম, একটুও ভিন্নতা নাই। ওইখানে যে ভাষাগুলো ইউজ করছো একই ভাষা, একই সব কিছু, মানে একটুও ভিন্নতা আসবে না। ঠিক দীর্ঘকালে একটা প্রতিষ্ঠানের এসি এবং এমসির মধ্যে যে সম্পর্ক হুবহু সেম, একবারে হুবহু সেম। কথা কি বুঝছো? ওই জন্য আমি এটা আর নতুন করে তোমাদের বুঝাবো না, একবারে ওইখানে যা শিখছিলা এখানেও তা। তো আজকে মূলত আমরা এই যে আমাদের যে পর্বটা, সেই পর্বটা অনেক বড় হয়ে গেছে, প্রায় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। তো এখান থেকে আজকের পর্বটা আর আলোচনা করবো না। এই পরবর্তী পর্বে আমরা উৎপাদন ব্যয় যে উৎপাদন আয় যে আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই পর্বটা মূলত আমরা দুইটা অংশে উৎপাদন যে ব্যয়টা সেটা দুইটা অংশে আলোচনা করলাম, কারণ এটা একটু দীর্ঘায়িত পর্ব এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। কথা কি বুঝছো? উৎপাদন যে ব্যয় আছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, একটা এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং পরীক্ষা এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। তো ওই জন্য খুব ভালোভাবে তোমাদের যেগুলো আলোচনা করলাম সেজন্য সেগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা, যাতে তোমাদের এগুলো থেকে কোনো সমস্যা না হয়। এবং তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবা। কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো এমসিকিউ বুঝতেছো না, কোনো সৃজনশীল তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে জানাবা, আমি সেটা নিয়ে তোমাদের পরবর্তীতে ক্লাসে উপস্থিত হব। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।